বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে মুখ খুলল জাতিসংঘ। আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ। অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের প্রতি জোর। মাঠে জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা। পঞ্চগড়ে আছেন ডাক্তার শফিকুর রহমান সার্জিস, কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি চাঁদাবাজি সহ্য না করার প্রত্যয়। নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতার শঙ্কা, হতে পারে অবৈধ অস্ত্রের ব্যবহার। গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলছে পুলিশ। কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। একে অপরের দিকে আঙ্গুল তুলছে বিএনপি জামায়াত। আচরণবিধি মেনে চলার আহ্বান ইসির। তারেক রহমানের ঘোষণার পর নাহিদের বার্তা, জানান ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দিবে জনগণ। ১.৫ বছর ধরেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা। জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্ব আরোপ করেন। জবাবদিহিতা থাকা উচিত বলে বিশ্বাস করেন তিনি। প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন, জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার। ২৪ জুলাই অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। আমাকে ভালোবেসে আসছেন, এই ১০ দলীয় জোটকে ভালোবেসে আসছেন, আপনারা ইনসাফের জন্য আসছেন, আপনারা আজাদির জন্য আসছেন, আপনারা সার্বভৌমত্ব রক্ষার জন্য আসছেন, আপনারা একটা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আসছেন, আপনারা চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়তে আসছেন, ঋণ খেলাপি মুক্ত একটা বাংলাদেশ গড়তে, যারা ব্যাংকের টাকা মেরে দেয় তাদেরকে উৎখাত করার জন্য, যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে যারা নির্বাচনকে একটা মানি মেকিং উপলক্ষে হিসেবে নেয় তাদেরকে উৎখাত করার জন্য আসছে। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আছে। সেই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থেকে একই সাথে সাথে আপনাদের অনেকগুলো দায়িত্ব আছে। নাম্বার 1 দায়িত্ব, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের পরিবার আছে না? পরিবার তো আছে নাকি? এখানে প্রত্যেকটা মানুষ আপনারা 10 জনের করে ডেলি দায়িত্ব নেন। কয়জন? প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমার সালামটা পৌঁছাবেন। পারবেন না? সাতরাগলের সালাম পৌঁছাইতে পারবেন না? পারবেন কিনা? কয়জন? প্রত্যেকদিন 10 জনের কমে। আপনারা দেখেন খেলা, আমি 2 পাই কত জায়গায় যেতে পারবো বলেন? যেমন আজকে আমি এখানে আসছি, এখানে হচ্ছে পিংলাবাড়ি, একটু পরে যাব বিহার মন্ডল, একটু পরে যাব মোহনপুর, তারপরে যাবো 14 গ্রাম থেকে আইসা আবার আসবো ছোটনা, বাগমারা। আজকে ধরেন 10টা জায়গায় গেলাম। দেবিদ্বারই কোথাও 10টা জায়গায় ভোট হইব? দেবিদ্বার 115টা জায়গায় ভোট হইব। তাহলে আগে আরো 105টা জায়গা খালি থাকে কিনা? এখন 105টা জায়গায় কাজ হইতে হবে কিনা? আজকের পর আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবো না? এই জায়গাটার কাজ চলা থাকতে হবে কিনা? এই কাজটা কে করবে? কে করতে হবে? আমাকে এখানে আসতে হবে? এখানে দায়িত্ব কে নিচ্ছে? আপনারা নিবেন কিনা? আপনাদেরকে আবার দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে যাইতে হবে। এবং ইতিমধ্যে বিদেশ থেকে আপনাদের নিশ্চয়ই ফোন দিয়ে বলে আমাকে ভোট দেওয়ার জন্য। নিশ্চয়ই যারা সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, অবশ্যই আপনাদেরকে বলে ভোট দেওয়ার জন্য। এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানে, এখানে প্রত্যেকটা ব্যবসায়ী, এখানে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা বাস মালিক, সিএনজি
মানুষ জানে, দোকানদার জানে যে আস্তাদ আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। হয়তো অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে, কিন্তু গোপনে এসে আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ। কারণ জানে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। সেজন্য গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো যায় নাই, কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। এটিকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে আলোচনায় এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনী মাঠ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সংঘাত, সহিংসতা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং অতীতে লুণ্ঠিত পুলিশের অস্ত্র পুনরায় ব্যবহারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে, নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 1.5 লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে ইতোমধ্যে ড্রোন ব্যবহার শুরু করেছে পুলিশ সহ অন্যান্য বাহিনী। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পুলিশকে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইজিপি ডক্টর বাহারুল আলম। আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ 2 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর শ্যামপুর থেকে 2টি অবৈধ পিস্তল, 4টি ম্যাগাজিন ও 21 রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আজগর আলী ভোলাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই দিনে কুমিল্লা থেকে একটি পিস্তল, 10 রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম সহ 1 জনকে গ্রেফতার করা হয়। নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। 2 পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, যার দ্বিতীয় পর্বে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রিক দায়িত্ব পালন করা হবে। তবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাঈম আশফাক চৌধুরী মনে করেন, প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি না থাকায় তুচ্ছ ঘটনাতেই সংঘাত বাড়ছে। নির্বাচনের আড়ালে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতির চেষ্টাও হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আইজিপি ডক্টর বাহারুল আলম বলেন, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, বিশৃঙ্খলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রথম দিন সিলেট, মৌলভীবাজার সহ কয়েকটি জেলার প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আবার ঢাকায় প্রচারণা চালায় জামায়াতের 10 দলীয় ঐক্য। এই সময় নিজেদের নির্বাচনী ইশতেহারের পাশাপাশি 2 দলের শীর্ষ নেতাদের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টির অভিযোগ করতে দেখা যায়। মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নারীদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কোন দলের নাম উল্লেখ না করলেও তার সমালোচনায় ইঙ্গিত রয়েছে। তিনি বলছেন, গত 15 বছর 16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়াও তিনি বলেন, নির্বাচনের আগেই একটি দল এই দেব সেই দেব বলছে, টিকিট দেব বলছে, যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে তাহলে একে তো শিরক হচ্ছে, সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে বুঝে নেবার বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে কারো সমালোচনা করতে চান না বললেও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন। দলটির জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। এই সময় নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান না বলে জানান তিনি।
এদিকে ভোটে থাকা দলগুলোর আচরণবিধি প্রতিপালনে ইতিবাচক মনোভাব দেখার কথা বলছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সিলেট, ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দলীয় প্রধানদের প্রচারের প্রসঙ্গ টেনে এই নির্বাচন কমিশনার বলেন, প্রচারে সব রাজনৈতিক দলে এক ধরনের ভালো সংস্কৃতি ও মনোভাব দেখছেন বলে জানান তিনি। কেউ কারোর প্রতি আক্রমণাত্মক বক্তব্য না করার জন্য অনুরোধ করেন তিনি। অধৈর্যশীল না হতেও আহ্বান জানান ইসি মাসুদ। আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতি মানেই একে অপরকে দোষারোপ করা। এর মধ্যে দুটো বিষয় দেখা যায়। প্রথমত, দল কি করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরা, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীরা কোন কোন জায়গায় দুর্বল সেটাও মানুষকে জানানো। এটাই রাজনীতির সংস্কৃতি বলে মনে করেন তিনি। শেষ হয়েছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, সঙ্গে বাস্তবায়ন করা হবে সংস্কারের 31 দফা। জামায়াত বলছে, দায়িত্ব পেলে চাঁদাবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে কাজ করবে দল। বিশেষ বিশেষ পরিকল্পনার কথা বলছে তরুণদের দল, এনসিপি সহ চর্চায় থাকা রাজনৈতিক দলের নেতারা। সিলেটে প্রচারণায় প্রথম দিনে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এই কার্ড, একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তারেক রহমান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন যে 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা ঘুষ দিতে হবে? বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। নাহিদ ইসলাম বলেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে, জনগণের টাকা মেরে খাবে। এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি। এর আগে তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন। বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী 1967। এই নির্বাচনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারতও। পাশাপাশি দেশ বিদেশের পর্যবেক্ষক ও কূটনীতিকরা এই নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রতি বছর নির্বাচনে রাজনৈতিক দলগুলো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে প্রচারণা করলেও এবার ব্যতিক্রম বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। জামায়াত সহ 10 দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। এতে প্রশ্ন উঠছে, 10 দলীয় জোট নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? এই জোটে 10 দলের মধ্যে জামায়াত, বাংলাদেশ খিলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি ও বাংলাদেশ খিলাফত আন্দোলন, এই 5টি দল ইসলামপন্থী। বাকি 5টি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তবে এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি। ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটা নিয়ে রয়েছে সংশয়।
শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ঘোষণা না হলেও এই জোটে জামায়াতই এখন অঘোষিত নেতৃত্ব, যেটা দলগুলোর বক্তব্যেও পরিষ্কার হয়। তাহলে কি জামায়াতের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী প্রার্থী? এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এসব নিয়ে দলগুলোর মধ্যে কোনো আলোচনা হয়নি। সাধারণত ধরে নেওয়া হয় যে দলের বেশি সংসদ সদস্য জয়ী হন তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, নির্বাচন হয়ে গেলে পরে যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তারা কে কতটি আসন পেয়েছে সেটা দেখা হবে, তখন সেটার ভিত্তিতেই শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে দলের পক্ষ থেকে জামায়াতের শীর্ষ নেতাকেই সামনে রাখা হবে বলে জানান তিনি। 1941 সালে প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের ইসলামপন্থী দল হিসেবে দাবি করে আসছে জামাতে ইসলামী বাংলাদেশ। স্বাধীনতার পর এবারই নিজেদের সেরা অবস্থানে রয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে প্রস্তুত নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ইসলামপন্থী দাবি করা দলগুলোর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে মার্কিন কূটনীতিকরা। গত 1 ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী আগের চেয়ে ভালো করবে। ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র চায় তাদের বন্ধু হতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে নির্বাচিত হওয়ার পর জামায়াত শরিয়া আইন জারি করলে পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি। প্রতিবেদনে নিরাপত্তার কারণে ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। অন্যদিকে কোনো ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে দেয়া বক্তব্যের প্রেক্ষাপটে মন্তব্য না করার কথা জানিয়েছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার অধীনে রাজনীতি থেকে নিষিদ্ধ হলেও বর্তমানে দলটি গতি পেয়েছে। এখন জামাত ইসলামী দেশের মূলধারার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই আগামী নির্বাচনে দলটির দিকে বিশেষ নজর থাকবে মার্কিনীদের। দেশের ইতিহাসে জামাত ইসলামী সংগঠনটি একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার আগে শেখ হাসিনাও দলটিকে নিষিদ্ধ করে। সম্প্রতি জামাত দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি নরম করতে ও সমর্থন বাড়াতে নির্বাচিত হলে দুর্নীতি নির্মূল করার কথা বলছে। এতে ভোটের মাঠে নিজেদের ব্যালট বাক্স ভরার আশা করছে দলের নীতি নির্ধারকরা। বর্তমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। দেশের মানুষের চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে বাংলাদেশ, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে ভারত থেকে 427 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। একই সঙ্গে আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের একটি ইউনিট মেরামতের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে অর্থাভাবে পর্যাপ্ত ফার্নেস অয়েলও মজুত নেই। এমতো অবস্থায় ভারত থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে সারা দেশে। যান্ত্রিক সমস্যা থাকলে ভারত বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দেয়। এখন সেই কারণে হয়তো বিদ্যুৎ সরবরাহ ভারত থেকে কমেছে। আর বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে তা তার জানা নেই। দেশে এই মুহূর্তে শীতের আমেজ থাকলেও এখনই বিদ্যুৎ সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে পিডিবি। সন্ধ্যাকালীন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আছে 11,900 মেগাওয়াটের মতো, কিন্তু সর্বোচ্চ সরবরাহ করা সম্ভব হচ্ছে 11,600 থেকে 11,700 মেগাওয়াট। এই জন্য আসন্ন গরমকালে চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে। শীতে সারা দেশে বৃহস্পতিবার সন্ধ্যাকালীন পিক আওয়ারে লোডশেডিং হচ্ছে 200 থেকে 300 মেগাওয়াট। বিশেষ কারণে লোডশেডিং থেকে রাজধানী ঢাকাকে মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের কেন্দ্রের মধ্যে 800 মেগাওয়াটের প্রথম ইউনিটটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য 16 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে গত 4 দিন ধরে ভারত থেকে বেসরকারি আমদানিকৃত 900 মেগাওয়াট থেকে কাটছাট করে দেওয়া হচ্ছে মাত্র 473 মেগাওয়াট। এ কারণে হঠাৎ করে বিদ্যুৎ সংকট বেড়েছে। ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে G2G চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি কোম্পানির কাছ থেকে ওই 900 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে পিডিবি। সেই বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 8.5 টাকার মতো। এই 900 মেগাওয়াট ছাড়াও আরও 116 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে পিডিবি। তবে সে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে কোনো ঘাটতি এখন পর্যন্ত হচ্ছে না। এর বাইরে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে পিডিবি। সব মিলিয়ে ভারত থেকে সরকার বিদ্যুৎ আমদানি করেছে প্রায় 2800 মেগাওয়াট।
যদি প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যে কথা বলেন, জবাব হবে একটি দুটি নয়, বরং মিথ্যের সাথেই বসবাস করেন রিপাবলিকান এই নেতা। সুইজারল্যান্ডের দাভোসে শতাধিক বিশ্ব নেতাদের সামনে প্রায় 1 ঘন্টা বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সেই বক্তব্যে বেশ অনেকগুলো মিথ্যে তথ্য বানিয়ে দিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ট্রাম্পের বক্তব্য যাচাই করে দেখেছে এতে বেশ কয়েকটি অসামঞ্জস্যপূর্ণ তথ্য ছিল। দাভোসে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প সহ 64 দেশের রাষ্ট্রপ্রধান। তাদের সামনেই অনর্গল ভুলভাল গাল গল্প বলে গেছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড দখলের জন্য লাগাতার সব অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, যেহেতু বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর পরও আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, সুতরাং এখন আমি আর শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই। তাই গ্রিনল্যান্ড আমরা দখল করব। সেটা আমরা না করলে চীন বা রাশিয়া তা দখল করতে পারে। ওই চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিক না, গ্রিনল্যান্ড কোনো বৈধ দলিল ডেনমার্কের কাছে নেই। দাভোসে ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা গ্রিনল্যান্ড ডেনমার্ককে দিয়েছিলাম, এটি ছিল আমাদের ভীষণ বোকামি। অথচ সত্য তথ্য হলো 1933 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অধীন বলে রায় দিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে 1941 সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি করে। সেই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নাৎসিদের হাত থেকে গ্রিনল্যান্ড রক্ষার এবং সেখানে সামরিক ঘাঁটির অনুমতি দেওয়া হয়। তবে ওই চুক্তিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোকে সমালোচনা করে দাবি করেছেন যে কার্যত ন্যাটোর প্রায় 100% ব্যয় যুক্তরাষ্ট্র বহন করছে। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, আগে তারা জিডিপির 2% দিত না, আর এখন তারা 5% দিচ্ছে। ট্রাম্পের এসব দাবির কোনোটিই সঠিক নয়। সম্প্রতি ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের অংশ ছিল 70%। 2024 সালে তা কমে দাঁড়ায় 65% এবং 2025 সালে তা আরও কমে আনুমানিক 62% নেমে আসে। এদিকে ট্রাম্প বলছেন, ন্যাটোভুক্ত দেশগুলো জিডিপির 5% ব্যয় করেছে প্রতিরক্ষার জন্য। এই তথ্য সঠিক নয়। বর্তমানে ন্যাটোর কোনো সদস্য দেশই জিডিপির 5% প্রতিরক্ষায় ব্যয় করছে না। এমনকি ন্যাটোর মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয়কারী দেশ পোল্যান্ডও 2025 সালে আনুমানিকভাবে জিডিপির 4.5% সামান্য কম প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রায় দাবি করেন, ন্যাটো, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি। এ কারণে সম্প্রতি 66 আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও সংগঠন থেকে বের হয়ে গেছেন তিনি। দাভোসের বক্তব্যেও ন্যাটোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের কথাও ভোলেননি ট্রাম্প। তিনি বলেছেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি এবং কিছু চায়ও নি। ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়, বরং ন্যাটোর আর্টিকেল 5 প্রয়োগকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, ন্যাটো কোনো দেশের ওপর হামলা হলে সব সদস্য রাষ্ট্র মিলে তা মোকাবিলা করবে। যুক্তরাষ্ট্রের 9/11-এর হামলার পর ন্যাটোভুক্ত দেশের সেনা সহায়তা নিয়েছিল মার্কিন প্রশাসন। আফগানিস্তানে যুদ্ধ করতেও একই সহায়তা নিয়েছিল এই দেশটি। তবে এখন তা অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প। দাভোসের সম্মেলনে প্রাণ প্রকৃতির জন্য অপরিহার্য অংশ বায়ু শক্তির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, এগুলো নিউ গ্রিন স্ক্যাম বা ফাঁদ। এই প্রসঙ্গে তিনি চীনের কথা উল্লেখ করে দাবি করেন, চীনে একটিও উইন্ড ফার্ম নেই। কিন্তু তার এই দাবি সম্পূর্ণ ভুল। চীনের গানসু প্রদেশে বিশ্বের অন্যতম বৃহৎ উইন্ড ফার্ম অবস্থিত, যা মহাকাশ থেকেও দেখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ নিয়েও বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছি। এই ধরনের দাবি তিনি আগেও করেছেন। গত অক্টোবরে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে $17 ট্রিলিয়ন বিনিয়োগ এসেছে, তবে এত বিপুল অঙ্কের বিনিয়োগের পক্ষে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, যুক্তরাষ্ট্রের উৎপাদন, প্রযুক্তি ও অবকাঠামো খাতে ট্রাম্পের অধীনে নতুন মোট বিনিয়োগের পরিমাণ $9.6 ট্রিলিয়ন।
গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এখন আর কূটনৈতিক গুঞ্জনে সীমাবদ্ধ নয়, তা রূপ নিয়েছে প্রকাশ্য ট্রান্স আটলান্টিক উত্তেজনায়। ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিরোধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে। তবে বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই উদাসীনতার আড়ালেই লুকিয়ে আছে ক্রেমলিনের কৌশল। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর মাথা ব্যথা নয়। কিন্তু একই সঙ্গে তিনি ডেনমার্ককে গ্রিনল্যান্ডের উপনিবেশিক শাসক হিসেবে উল্লেখ করে সেখানকার জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তার বক্তব্যে স্পষ্ট, পশ্চিমা ঐক্যের ভাঙ্গন রাশিয়ার জন্য অস্বস্তির নয়, বরং স্বস্তির। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে স্মরণ করিয়ে দেন 1917 সালে ডেনমার্ক যেমন ভার্জিন আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল এবং 1867 সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল, গ্রিনল্যান্ড নিয়েও তেমন বোঝাপড়া হতে পারে। এমনকি রসিকতার সুরে দ্বীপটির সম্ভাব্য মূল্য $1 বিলিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মন্তব্য, ট্রাম্প যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে শুল্ক আর ন্যাটো প্রশ্নে চাপে রেখেছেন, তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর পশ্চিমা চাপ অনেকটাই শিথিল হচ্ছে। ফলে ন্যাটোর অভ্যন্তরীণ বিভাজন ক্রেমলিনের কৌশলগত লক্ষ্যকেই সহজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও প্রভাবশালী ব্লগাররা এই পরিস্থিতিকে ন্যাটোর জন্য গভীর সংকট হিসেবে দেখছেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড উদ্যোগকে তারা পশ্চিমা জোটের জন্য আত্মঘাতী পদক্ষেপ বলেও বর্ণনা করছেন। আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদ ও ভূকৌশলগত আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন মুখোমুখি অবস্থানে, তখন পুতিন দূর থেকেই সেই বিভক্তি পর্যবেক্ষণ করছেন। প্রকাশ্যে নিরপেক্ষতার মুখোশ পরে নীরবে তিনি এই দ্বন্দ্ব ব্যবহার করছেন রাশিয়ার ভূরাজনৈতিক স্বার্থের পক্ষে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তপ্ত গোটা বিশ্ব। এই চরম আগ্রাসনের প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতিতেও। দীর্ঘ 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে প্রথমবারের মতো একই টেবিলে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে এই ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ রাশিয়া, ইউক্রেন। আবুধাবিতে শুক্রবার ও শনিবার দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে বর্তমানে যুদ্ধবন্ধ আলোচনার মধ্যে অব্যাহত আছে রুশ ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ও প্রবল চাপের মুখে বৈঠকটিকে জেলেনস্কি ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ডব্লিউএফ-এ দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হওয়া উচিত। তবে প্রস্তাবিত এই বৈঠক নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠককে ভালো বলে উল্লেখ করেছেন। তবে রাশিয়ার শুরু করা এই যুদ্ধের অবসানকে তিনি একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেন। তবে ট্রাম্প বলেন, পুতিনের প্রতি তার বার্তা হলো ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতেই হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।